আজকে তোমাদের সাথে আমি এই কস্ট অফ ক্যাপিটাল বলতে কি বোঝায় এটা নিয়ে কথা বলবো। আর এর উৎস নিয়ে কথা বলবো, সোর্স, আর কথা বলবো অঙ্ক কিভাবে করতে হয় একটা পার্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা দেখবো যে এই হোয়াট ডু ইউ মিন বাই কস্ট অফ ক্যাপিটাল। এই কস্ট অফ ক্যাপিটাল বলতে কি বোঝায়? আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, মূলধনের ব্যয়। মূলধন ব্যয় বলতে কি বোঝায়? সাধারণত আমরা বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে কিছু টাকা বিনিয়োগ করতে হয়। ওই বিনিয়োগ করতে গেলে ওই বিনিয়োগের আবার পিছনে কিছু খরচও হয়, সেটাকেই আমরা মূলধন ব্যয় বলে থাকি। আমরা বইয়ের ভাষায় যদি আলোচনা করতে চাই, সেক্ষেত্রে লিখছে কস্ট অফ ক্যাপিটাল ইজ দ্য মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বাই দ্য ইনভেস্টর ফ্রম দেয়ার ইনভেস্টমেন্ট অফ ফান্ড। তার মানে হচ্ছে মূলধনের ব্যয় হলো বিনিয়োগকারীরা তাদের তহবিলের বিনিয়োগ থেকে ন্যূনতম প্রয়োজনীয় যে আর ফেরত দেয় বা কিছু খরচ হয়, সেটাকেই আমরা কস্ট অফ ক্যাপিটাল বলে থাকি। এক মনীষী বলছেন যে অ্যাকর্ডিং টু জে সি ভ্যান হর্ন, কস্ট অফ ক্যাপিটাল ইজ দ্য রিকোয়ার রেট অফ রিটার্ন অন দ্য ভেরিয়াস টাইপস অফ ফাইন্যান্সিং। এই যে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিং যে হয়ে থাকে, উনি বলছেন যে বিভিন্ন ধরনের যে অর্থায়ন হয়, মূলধনের ব্যয় প্রয়োজনীয় যে রেটটা হয়, প্রয়োজনীয় যে রিকোয়ার রেট হয়, সেটাকে আমরা কস্ট অফ ক্যাপিটাল বলে থাকি। উদাহরণস্বরূপ আমরা যদি বলি, তুমি ব্যাংকে থেকে কিছু মূলধন সংগ্রহ করলা, ব্যাংক থেকে কিছু মূলধন সংগ্রহ করলা, তো ব্যাংকে 10 লক্ষ টাকা যদি তুমি 5 বছরের জন্য নেও, প্রত্যেক বছরেই বা প্রত্যেক মাসেই কিস্তির সাথে সাথে তোমাকে কিছু ইন্টারেস্ট দিতে হবে। তাহলে এই যে ব্যাংক লোন নিলা, এই ব্যাংক লোনের কারণে যে মূলধন তৈরি হলো, এই মূলধনের পিছনে কিছু আবার খরচও হইলো, এটাকে আমরা বলবো কস্ট অফ ক্যাপিটাল। বুঝতে পারছো তোমরা? আমরা ব্যবসা প্রতিষ্ঠানে যে মূলধন বিনিয়োগ করি, এই মূলধন বিনিয়োগ করার জন্য আমরা সাধারণত বিভিন্ন উৎস থেকে টাকা নিয়ে থাকি। ওই টাকার পিছনে কিছু খরচ হয়, খরচগুলাকে আমরা কস্ট অফ ক্যাপিটাল বলে থাকি। আমি উদাহরণস্বরূপ বললাম, তুমি যদি ব্যাংক থেকে লোন নাও 10 লক্ষ টাকা 5 বছরের জন্য, প্রত্যেক মাসে কিস্তির সাথে সাথে তোমাকে কিছু অতিরিক্ত সুদও দিতে হবে বা খরচও করতে হবে। ওই খরচটাই হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। ওই খরচটাই হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। তার মানে মূলধনের পিছনে, মূলধনের ব্যাক এন্ডে যে খরচটা হয়, সেই খরচটাই হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। এখন বুঝতে পারছো? জি স্যার, আচ্ছা বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপরে আরেকজনের একটা সংজ্ঞা লিখছে, এটা আমরা একটু দেখে রাখি। অ্যাকর্ডিং টু এল জে গিটম্যান, কস্ট অফ ক্যাপিটাল ইজ দ্য রেট অফ রিটার্ন। মানে কস্ট অফ ক্যাপিটাল মূলধনের ব্যয় একটা রেট বা একটা ব্যয়ের রেট বা হারের রেট, আয়ের রেট, দ্যাট ফার্ম মাস্ট আর্ন, যেটা ফার্ম অর্জন করে অন দ্য প্রজেক্ট, ওই প্রজেক্ট থেকে, ইন হুইচ ইনভেস্ট টু মেইনটেইন ইটস মার্কেট ভ্যালু অ্যান্ড এফেক্ট ফান্ড। এটার সার্বিক অর্থ যদি আমরা বলি যে মূলধনের মূল্যের যে হার, যে কোম্পানি প্রকল্পগুলিতে তার বাজার বজায় রাখতে বা তহবিল আকর্ষণ করার জন্য বিনিয়োগ করতে চায়, এবং তা অবশ্যই যে আয়ের হার আছে ওই হার থেকে ব্যয় করতে হয়, সেটা হচ্ছে তোমার কস্ট অফ ক্যাপিটাল। আমি যেটা কি বলে নিজের ভাষায় যদি আমরা একটু বলি সুন্দর করে, সেটা হচ্ছে যে বিভিন্ন উৎস থেকে ফিনান্সের ক্ষেত্রে যে অর্থগুলো সংগ্রহ করে থাকি, ওই উৎসের পিছনে যে খরচ হয়, ব্যাক এন্ডে যে খরচ হয়, ওই খরচটাই হচ্ছে তোমার কস্ট অফ ক্যাপিটাল। এখন আমরা দেখব যে কোন কোন সোর্সে থেকে আমরা এই অর্থগুলা বা ক্যাপিটালগুলো সংগ্রহ করতে পারি। যেমন আমাদের এদিকে লিখছে যে দেয়ার আর 4 বেসিক সোর্স অফ ক্যাপিটাল ফর বিজনেস ফার্ম অ্যাসোসিয়েটেড কস্ট দোজ সোর্স অফ ক্যাপিটাল। তার মানে এই ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন সংগ্রহ করা হয় 4টা সোর্সে, আর এই 4টা সোর্সকেই আমরা কি বলে থাকি? সোর্স অফ ক্যাপিটাল বলে থাকি। 4টা সোর্সকেই আমরা সোর্স অফ ক্যাপিটাল বলে থাকি। এই 4টা সোর্সের মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের কস্ট অফ ডেট। কস্ট অফ ডেট বলতে আমরা যেটাকে আমরা ঋণপত্র বুঝি বা ঋণ বুঝি, বাইরে থেকে যে থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের নিকট থেকে যে আমরা ঋণ গ্রহণ করে থাকি, সেটি হচ্ছে কস্ট অফ ডেট। সেটা কস্ট অফ ডিবেঞ্চার নামে অভিহিত করা হয়। এটা কস্ট অফ ডিবেঞ্চারও অনেকেই বলে থাকে। কস্ট অফ ডেটটা সাধারণত আমরা যে ব্যাংকের লোনের উদাহরণ দিলাম,
ওইরকম হইতে পারে, বা ঋণ করা হতে পারে, বা মহাজনের কাছ থেকে ধার নেওয়া হইতে পারে। এই সমস্ত বিষয়গুলোকে, মোট কথা থার্ড পার্টির নিকট থেকে যে ঋণগুলা গ্রহণ করা হয় তৃতীয় পক্ষের নিকট থেকে, সেটাকে আমরা কস্ট অফ রিস্ক বলে থাকি। এরপর আমরা দেখবো 2 নাম্বার, কস্ট অফ প্রিফার্ড স্টক। কস্ট অফ প্রিফার্ড স্টক হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে শেয়ার হোল্ডারদের মধ্যে, বা যারা পূর্ব থেকে শেয়ার কিনে রাখছে বা মালিকের শেয়ারের কোম্পানির একটা অংশ আছে, তাদের নিকট কিছু অগ্রাধিকার ভিত্তিতে কিছু রেট থাকে। ওই রেটের ভিত্তিতে আমরা কি করব, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে শেয়ার দিব। এই শেয়ার গুলার যারা নিবে তাদের যে রেটটা দেওয়া হবে, এই রেটের উপরে প্রত্যেক বছরেই ডিভিডেন্ড দিতে হবে। সেটা যদি কোম্পানির লাভ হয় তাহলে ডিভিডেন্ড দিতে হবে নির্দিষ্ট হারেই। বেশি লাভ হইলো তারপরে যে নির্দিষ্ট রেটটা উল্লেখ করা থাকবে, ধরো 10% উল্লেখ করা আছে, 10%ই তোমাকে কি করতে হবে, ওই ডিভিডেন্ডটা দিতে হবে। অনুরূপভাবে যদি লাভ না হয় কোম্পানির, তাহলে তাকে 10% আরে ডিভিডেন্ড দিতে হবে। প্রিফার্ড স্টকের ক্ষেত্রে এটা হলো বাধ্যতামূলক। ডেটের ক্ষেত্রে যেরকম সুদ দিতে হয় বাধ্যতামূলক ভাবে, অনুরূপভাবে কস্ট অফ ডিবেঞ্চারের ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে আমাকে ডিভিডেন্ড দিতে হবে। আচ্ছা, এরপর আছে কস্ট অফ কমন স্টক। কস্ট অফ কমন স্টক হচ্ছে একদম সাধারণ শেয়ার। সাধারণ শেয়ারদের উপরেও কিছু খরচ হয়, যেমন অর্থ বছর শেষে যে লাভ হয়, লাভের একটা অংশ তাদেরকে কমন ডিভিডেন্ড বা সাধারণ ডিভিডেন্ড হিসেবে তাকে লভ্যাংশ দেওয়া হয়। এই লভ্যাংশগুলো যদি লাভ হয় তাহলে আমরা দিব, আর লাভ যদি না হয় তাহলে আমরা দিব না। এই হলো কথা। দেখো, প্রিফার্ড স্টকের ক্ষেত্রে লাভ হইলেও ডিভিডেন্ড দিতে হবে, লাভ না হলেও দিতে হবে। পক্ষান্তরে কমন স্টকের ক্ষেত্রে যদি লাভ হয় তবেই লভ্যাংশ দিব, লাভ যদি না হয় তাহলে লভ্যাংশ দেওয়ার দরকার নেই। এ পর্যন্ত বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে কস্ট অফ রিটেন আর্নিং। এটা হচ্ছে কস্ট অফ রিটেন হচ্ছে আভ্যন্তরীণ একটা উৎস বা সোর্স। সেটা হচ্ছে যে কোম্পানির যখন লাভ হয়, অনেক টাকা যখন লাভ হয়, তো লাভের কিছু অংশ লভ্যাংশ হিসেবে প্রদান করে, আর কিছু অংশ কোম্পানি বৃদ্ধি করার জন্য, কোম্পানিকে সম্প্রসারণ করার জন্য রিটেন আর্নিং হিসেবে রেখে দেয়। তার মানে যদি মনে করো সারা বছর শেষে একটা কোম্পানির 10 লক্ষ টাকা লাভ হয় বা 5 লক্ষ টাকা লাভ হয়, এর মধ্যে 60% ধরো লভ্যাংশ দিল, আর 40% কোম্পানির মধ্যে ধরে রাখলো বা রেখে দিল কোম্পানির বৃদ্ধির জন্য বা কোম্পানির সম্প্রসারণের জন্য, কোম্পানি স্প্রেড করার জন্য। এটাকে আমরা বলি রিটেন আর্নিং, সংরক্ষিত আয়, যেটা আয়ের মধ্যে থেকে রাখা হয়। এটাকে আমরা কস্ট অফ, এটার পিছনে যে কিছু ব্যয় হয়, এই ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যয় হয় সেটা হচ্ছে কস্ট অফ রিটেন আর্নিং বা ব্যয়। এই ছিল আমাদের মোটামুটি উৎস। এই উৎসগুলো, এই 4টে উৎস থেকে আমরা কি করব, সাধারণত অঙ্ক করব 4টে উৎস নিয়েই। তো আমরা এখন আজকে একটা অঙ্ক দিব, কস্ট অফ ডেট সম্পর্কে আলোচনা করব। কস্ট অফ ডেট আমি আগে বলছি কিভাবে কস্ট অফ ডেট হয়। কস্ট অফ ডেট আমরা দুইভাবে ক্যালকুলেশন করতে পারি, সেই বিষয়গুলো আমরা একটু দেখবো আগেই, অঙ্কে যাওয়ার আগে। টু ডিটারমাইন কস্ট অফ ডেট উইল ডিসকাস টু ওয়ে কস্ট অফ ডেটস। তার মানে দুইভাবে আমরা যদি কস্ট অফ ডেটটা নির্ধারণ করতে থাকি, সেটা 1 নম্বর হচ্ছে কস্ট অফ পারপিচুয়াল ডেট, 2 নম্বর হচ্ছে কস্ট অফ রিডিমেবল ডেট। তো দুই ধরনের একটা ডেট আছে, একটা পারপিচুয়াল, একটা রিডিমেবল। এখন পারপিচুয়াল কোনগুলো, রিডিমেবল কোনগুলো, প্রশ্নপত্রে উল্লেখ করা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। প্রশ্নপত্রে উল্লেখ করা থাকলে তো আমরা বুঝবোই, আর যদি প্রশ্নপত্রে উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে আমরা কিছু ক্লু শিখে রাখবো, যেটা থাকলেই আমরা পারপিচুয়াল করবো, আর ওটা থাকলে রিনিউয়েবল করবো। সেটা আমি আগে এখন বলি। যেমন ধরো, যদি কোনো কোম্পানির ডেটের ক্ষেত্রে বা ডিবেঞ্চারের ক্ষেত্রে কোনো সময় উল্লেখ করা না থাকে, বা সময়সীমা টাইম পিরিয়ড না থাকে, 5 বছর, 10 বছর, 7 বছর, 3 বছর, এই যে আমরা বলি নাম্বার অফ ইয়ার, এই যে টাইম আমরা সাইড করে, এই যে বলছি টাইম, এন এর মান, আই মিন যদি এন এর মান না থাকে তখন আমরা পারপিচুয়াল করব। আর যদি এন এর মান উল্লেখ করা থাকে বা সময় উল্লেখ করা থাকে, নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করা থাকে, সেই ক্ষেত্রে আমরা রিনিউয়েবল ডেট করব। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, একটা পারপিচুয়াল, একটা রিনিউয়েবল। পারপিচুয়াল কখন করব? যখন আমাদের সময় উল্লেখ করা থাকবে না। যখন সময় উল্লেখ করা থাকবে না তখন আমরা পারপিচুয়াল করব। যখন সময় উল্লেখ করা থাকবে বা বছর উল্লেখ করা থাকবে তখন আমরা রিনিউয়েবল করব। এখন পারপিচুয়ালের ক্ষেত্রে আমরা কোন সূত্র ফর্মুলা বা কোন সূত্র ইউজ করব?
আমরা এই ক্ষেত্রে আমরা তিন ভাবে এটা বের করতে পারি। এই নাম্বারে দেখো বিফোর ট্যাক্স কস্ট, বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট যদি হয় সেটার সিম্বল হচ্ছে কে আই। সেটার সিম্বল কি? কে আই। এটার ফর্মুলা হচ্ছে ইন্টারেস্ট ডিভাইড বাই এনএসবি ইনটু 100। আইএনটি হলো ইন্টারেস্ট, এই যে আমি মিনিং দিয়ে দিচ্ছি আইএনটি ইন্টারেস্ট, আর এনএসবি নিট সেল ভ্যালু, নিট সেল ভ্যালু, আর এই দুটো নিলেই হবে। তাহলে ইন্টারেস্ট এবং ইন্টারেস্টকে আমরা নিট সেল ভ্যালুতে ভাগ করব আর 100 দিয়ে গুণ করব, তাহলে আমাদের বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট বের হয়ে আসবে। আর এটাকে আমরা সিম্বল হিসেবে কে আই ব্যবহার করব। এগুলো একটা। আরেকটা ভাবে যদি আমরা নির্ধারণ করি যে ওই অঙ্কের ভিতরে ট্যাক্স উল্লেখ করা আছে, তখন আমরা আফটার ট্যাক্স কস্ট অফ ক্যাপিটাল যদি বের করি সেটাকে আমরা বলি কে ডি, কে ডি। সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে দেখো উপরে সূত্রটাই আছে ইন্টারেস্ট ডিভাইড বাই এনএসবি ইনটু 100, শুধু 1 মাইনাস ট্যাক্স রেট এটা সমন্বয় করব, 1 মাইনাস ট্যাক্স রেট। তো 1 মাইনাস ট্যাক্স রেটটা আমরা এই জায়গায় ট্যাক্স রেট উল্লেখ করা থাকবে প্রশ্ন করতে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওই ট্যাক্স রেটটা আমরা ক্যালকুলেশন করব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। সি নাম্বারে স্যার বলছে এটা ওয়ান, স্যার ওয়ান না আই? এটা 1 মাইনাস ট্যাক্স রেট। এখন খেয়াল করো আরেকটা ভাবে থাকতে পারে আফটার ট্যাক্স কস্ট কেডির ক্ষেত্রে, সেটা হচ্ছে মনে করো এই কে আই প্রশ্ন করতে দেওয়া আছে, তাহলে তার এই মাঝখানে অংশটা করার দরকার নাই, তখন এই কে আই কে 1 মাইনাস ট্যাক্স কে গুণ করলেই আমাদের ওই কেডিটা পাওয়া যাবে। বুঝতে পারছো? স্যার এই যে আফটার ট্যাক্স এটা আরেকবার বলেন। আফটার ট্যাক্স কেডি। যদি কখনো এই নাম্বারের উত্তরটা বের করা আছে, আই মিন কে আই বের করা আছে 10%, তখন আমাদের কেডি যদি বের করতে বলে তখন ওই কে আই এর মানের সাথে শুধুমাত্র 1 মাইনাস ট্যাক্স রেট করলেই হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। এরপরে রিডিউমেবল যখন আমরা করব, রিডিউমেবলের ক্ষেত্রে আমরা নিচের সূত্র ইউজ করব। দেখো একটা সূত্র আছে, এই যে সূত্রটা ইউজ করব, যে কেডি ইকুয়াল টু ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট প্লাস আরবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন। তার মানে আইএনটি হচ্ছে ইন্টারেস্ট, 1 হলো ফর্মুলা, ট্যাক্স রেট উল্লেখ করা থাকবে প্রশ্ন করতে, আরবি রিডিউমেবল ভ্যালু, এনএসবি নিট সেল ভ্যালু, আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার। নিচে এই যে এই অংশটাতে লিখলাম, এই অংশটা মতোই অনেকটা, যে আরবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2। এই ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল করতে হবে, উপরে আরবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন, আর এই ক্ষেত্রে নিচে আরবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2। এটাকে আমরা যখন একসাথে গুণ করব, এটা ক্যালকুলেশন করলে যে জিনিসটা বের হবে সেটাই হচ্ছে আমাদের কস্ট অফ রিডিউমেবল ডেট। তো এই ক্ষেত্রে আমরা খেয়াল করি যে আরবি ফুল মিনিং নাম বলে দিছি, রিডিউমেবল ভ্যালু এটা উল্লেখ করা থাকবে, আর এনএসবি তে আগে আমরা শিখলাম নিট সেল ভ্যালু। এই সমস্ত এই দুই ভাবেই আমরা সাধারণত কি করতে পারি, কস্ট অফ ডেট ক্যালকুলেশন করতে পারি। তো এখন আমরা দেখব এই যে ফর্মুলা দেখলাম, প্রথমে আমরা কি দেখলাম যে কস্ট অফ ক্যাপিটাল কাকে বলে বা কিভাবে আমরা কস্ট অফ ক্যাপিটাল বুঝতে পারি, এরপর আমরা সোর্স অফ কস্ট অফ ক্যাপিটাল দেখলাম, এরপর আমরা ফর্মুলা দেখলাম কস্ট অফ ডেটের। এখন এই কস্ট অফ ডেটের অঙ্কগুলো এখন আমরা দেখব আজকে কস্ট অফ ডেট কিভাবে অঙ্কের মধ্যে অ্যাপ্লিকেশন করা যায়, প্র্যাকটিক্যালি অঙ্কটা করা যায় সেটা আমরা দেখব। আমি ডাকটা দেখি, ডাকের মধ্যে কি কি তথ্য দেওয়া আছে, তারপর ডিপেন্ড করে আমরা অঙ্ক করবো। বুঝে এই কোম্পানি হ্যাজ 12% পারপিচুয়াল ডেট, এই জায়গায় কিন্তু পারপিচুয়াল কথাটা উল্লেখ করা আছে। তো পারপিচুয়াল উল্লেখ করা থাকলে আমরা পারপিচুয়াল ইউজ করবো। পারপিচুয়ালের শর্ত হচ্ছে সময় উল্লেখ করা থাকবে না, তখন আমরা পারপিচুয়াল করবো। তো এই জায়গায় পারপিচুয়াল ডেট আছে 50,000 টাকা এবং ট্যাক্স রেট 50%, ডিটারমাইন দ্য কস্ট অফ ক্যাপিটাল বিফোর ট্যাক্স এন্ড আফটার ট্যাক্স। এক্ষেত্রে বিফোর ট্যাক্স এবং আফটার ট্যাক্স উভয়টাই ক্যালকুলেশন করতে হবে। assume the date is issue at 10% discount। আবার এই জায়গায় ধরে নিছে যে এই ট্যাক্সটা 10% ডিসকাউন্টে ইস্যু করছে, বিক্রি করছে। অনেক সময় দেখা যায় যে যখন শেয়ারগুলো চলতে চায় না বা ডিবেঞ্চারগুলো চলতে চায় না, তখন তারা কম দামে বিক্রি করে। বিক্রি করার তিনটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে ডিসকাউন্টে বিক্রি করতে পারে, আর একটা প্রিমিয়ামে বিক্রি করতে পারে, আর অ্যাট পার বা সমমূল্যে বিক্রি করতে পারে। তিন ভাবে বিক্রি করা যায়, যে এই অঙ্কে ডিসকাউন্টে বিক্রি। আচ্ছা, এখন আমরা দেখি পারপিচুয়ালের ক্ষেত্রে যেহেতু সময় উল্লেখ করা নাই, বিফোর ট্যাক্স এবং আফটার ট্যাক্স দুটোই আমরা করব। প্রথমে আমরা যে অঙ্কটা করবো সেটা হলো প্রথম অংশ বিফোর ট্যাক্স। এই যে কস্ট অফ ডিবেঞ্চার বিফোর ট্যাক্স, আই মিন কে আই, সিম্বল হচ্ছে কে আই।
ইন্টারেস্ট ফর্মুলা হচ্ছে ইন্টারেস্ট বাই এনএসবি ইন্টু 100। তো ইন্টারেস্ট আমি বের করি। দেখো ইন্টারেস্ট হচ্ছে 50,000-এর উপরে 12%, উল্লেখ করা আছে 12%। তো আমরা যদি 50,000 টাকার উপরে 12% বের করি, তাহলে আমাদের ইন্টারেস্ট পরিমাণ দাঁড়ায় 6,000 টাকা। এই যে আমরা 6,000 টাকা নিয়ে নিলাম। এরপরে আমরা এনএসবি বসাবো। এনএসবি বের করবো কিভাবে? নিট সেল বের করবো। এনএসবি বের করার সূত্র হচ্ছে আমরা নিট কত টাকা বিক্রি করলাম, তো আমাদের মূল্য ছিল 50,000, 10% ডিসকাউন্টে বিক্রি করছি। তো 50,000 টাকার যদি 10% ডিসকাউন্টে বিক্রি করি তাহলে কম দাম। এই জন্য আমরা কি করছি দেখো, 50,000 মাইনাস ব্র্যাকেট দিয়ে 50,000-এর 10% মাইনাস করছি, বাদ দিছি। যেহেতু ডিসকাউন্ট এই জন্য আমরা মাইনাস করছি। তো মাইনাস করলে যেটা হয় সেটা হচ্ছে তোমার কত, 45,000 টাকা। 45,000 টাকা। তারপর আছে ট্যাক্স রেট। আমরা 50% এই যে উল্লেখ করা আছে ট্যাক্স রেট 50%। তো 50% আমরা উল্লেখ করলাম 0.55। তো এখন ট্যাক্স রেটে তো আমার এই জায়গায় দরকার নাই প্রথম সূত্রে। তো প্রথম সূত্রে আমার দরকার ইন্টারেস্ট বাই এনএসবি। ইন্টারেস্ট আমরা বের করলাম 6,000 টাকা, এনএসবি বের করলাম 45,000 টাকা। তো আমরা 45,000 বসাইলাম। তাহলে 6,000-কে 45,000-তে ভাগ করো, তাহলে 100-তে গুণ করো, তাহলে যে রেটটা বেরোইলো সেটা হলো 0.1333। তো এটা যদি আমরা শতকরায় প্রকাশ করি, 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 13.33%। আই মিন 13.33% হচ্ছে আমাদের কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স, আই মিন কেআই। এখন এটাই যদি আমরা আফটার ট্যাক্সে বের করি, খেয়াল করো, তো আফটার ট্যাক্সে যদি আমরা বের করি, তো আমরা এক্ষেত্রে কেআই তো বের করছি অলরেডি 13.something। তো আমরা কেআই মান বসাইলাম, এরপর 1 মাইনাস ট্যাক্সের আমরা বসাইলাম 1 মাইনাস ট্যাক্সের 50%, তাহলে যেটা বেরোলো 6.67%। তো এই যে উপরে আমরা যেটা দেখাইলাম, একটু দেখাই নিয়ে আসি। সি নাম্বার ফর্মুলা, এই যে সি নাম্বার যে ফর্মুলাটা আমরা দেখাইলাম, এই যে যেহেতু কেআই বের করছি, কেআই পরে 1 মাইনাস ট্যাক্সের সমন্বয় করে দিলাম, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। এ পর্যন্ত বুঝছো তোমরা? জি স্যার। হ্যাঁ, সবাই বুঝছো? স্যার স্যার এ আর সি স্যার হলো আবার দুইটা মিলে হলো বি, তাই না স্যার? এ হলো তোমার বিফোর ট্যাক্সের মান, আর সি বিফোর জি ট্যাক্সকে স্যার। যখন আমরা ট্যাক্স সমন্বয় করলাম তখন আফটার ট্যাক্স হয়ে গেল। সিম্পল। বিফোর ট্যাক্স আমরা আগে বের করছি, ওটাকে যখন আমরা ট্যাক্স সমন্বয় করলাম তখন আফটার ট্যাক্স হয়ে গেল। এটি বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? জি স্যার। এইগুলো আমাদের কস্ট অফ ডেটের পারপিচুয়াল, কস্ট অফ ডেট পারপিচুয়াল। আজকে কি কি বললাম? প্রথমে আমরা দেখলাম, আমি আবার একটু রিভিউ করি। আমরা আজকে বললাম যে কস্ট অফ ক্যাপিটাল বলতে কি বোঝায়, তারপরে ফোর বেসিক সোর্স অফ ক্যাপিটাল করলাম। এরপরে আমরা দেখলাম যে কস্ট অফ ডেট ক্যালকুলেশন করা হয় দুইটার মাধ্যমে, কি কি, একটা পারপিচুয়াল, একটা রিনিউয়েবল। এবং কস্ট অফ পারপিচুয়াল সম্পর্কে আমি একটা অঙ্ক আলোচনা করছি। কস্ট অফ ডেটের পারপিচুয়ালের এই জায়গায় পারপিচুয়াল উল্লেখ করা আছে। উল্লেখ করা না থাকলেও আমরা বুঝতে পারতেছি, যেহেতু সময় উল্লেখ করা নাই, সময় উল্লেখ করা থাকলে আমরা পারপিচুয়াল ইউজ করবো না, তখন রিনিউয়েবল ইউজ করবো। আর যদি সময় উল্লেখ না থাকে তাহলে আমরা পারপিচুয়াল মেথডটা ফলো করবো। এই ক্ষেত্রে আমরা বিফোর ট্যাক্স বের করলাম আর আফটার ট্যাক্স বের করলাম। তো এতটুকু তোমরা প্র্যাকটিস করো। এই নিয়মের অঙ্ক যদি বইয়ের মধ্যে খুঁজে পাও দুই একটা, এটা একটু প্র্যাকটিস করো। তাহলে আজকে এই পর্যন্তই থাক। জি স্যার। আচ্ছা, আসসালামু বিদায় আলাইকুম। নিচ্ছি। খোদা হাফেজ।